এ বাড়িতে তুই একা একা এলি, ভয় করলো না? আমায় মাফ করে দাও, আমি চলে যাচ্ছি, কথা দিচ্ছি। এখান থেকে তো তোর আর বেরোনো হবে না। এ মহল কাল সর্পবন্ধনে আবদ্ধ, তোকে এখানেই সারা জীবন পচে মরতে হবে। কাট। সব ঠিক আছে, নেক্সট শটটা রেডি করো। আমার এই একা চিত্র পরিচালনার জীবনে ছবি আমার সব। একের পর এক নতুন ছবি দর্শকদের উপহার দিতে দিতে কখন যে 40টা বছর কেটে গেল খেয়ালই ছিল না। শুধু ছবি বলা ভুল হবে, ভূতের ছবি। হ্যাঁ, ঠিকই শুনেছ, দর্শকদের ভূত নিয়ে চর্চার আগ্রহ এ চিরকালের। তাই ভূতের ছবিটাই বেছে নিলাম আমার কাজের জন্য। এই তো আমার এই 25 নম্বর ছবিটাই একটা ভূত মহলের উপর। কাল সকাল সকাল একটা নতুন লোকেশন দেখতে যাব, তাই আজকের মতো শুটিং এখানেই শেষ করতে হলো। শুটিং শেষে আমার অ্যাসিস্ট্যান্ট অরণ্যতেশের সাথে কথা বলছিলাম। বলছি স্যার, পরের কল টাইমের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিই। দাও, তবে ওই তিতাসকে বলো ও যেন একটু তাড়াতাড়ি আসে পরের দিন। ঠিক আছে স্যার। আরে হ্যাঁ অরণ্য, আরেকটা কথা, আমি কাল ওই পাকদণ্ডীর জঙ্গলের লোকেশনটা দেখে আসবো। অরণ্য মুখ ফ্যাকাশে করে বলল, স্যার ওই জায়গাটায় না গেলে কি চলে না? বিস্মিত হলাম। বলো কি, ওইখানেই তো ছবির শেষ দৃশ্যটা শুট করবো বলে ঠিক করেছি। না মানে স্যার, ওই পরিতোষ বলছিল জায়গাটা সুবিধার নয়। মানে স্যার কি বলবো, মানে বুঝতে পারছি না। কি মানে করছো, খোলসা করে বলো তো। স্যার ওই জায়গা থেকে বিগত 1 বছরে প্রায় 40 জন গায়েব হয়ে গেছে স্যার, ওই পরিতোষ বলছিল। আমি হাসি চেপে রাখতে পারছিলাম না। অরণ্য, তুমি যে ভিতর ডিবি রয়ে গেলে। আচ্ছা তুমি এটা বলো তো, আমার এই বিগত 24টা মুভিতে আমি কম ভুতুরে জায়গা ঘুরেছি? আর এই পরিতোষের কথা শুনছো, যে ওই অন্ধকারে বাথরুমে যেতে ভয় পায়? আর তাছাড়া ভুতুরে ভয়ঙ্কর জায়গা হলে তবেই না সিন জমে উঠবে। অরণ্য কিন্তু এবারও বেশ গম্ভীর মুখে বলল, স্যার কয়েকটা লোক আর প্রোডাকশনের গাড়িটা সাথে নিয়ে গেলে হতো না? বুঝতেই তো পারছেন স্যার, যতই হোক আপনার উপরে এত লোকের দায়িত্ব। অরণ্য, তুমি মিছি ভয় পাচ্ছ। তুমি জানো না, যত লোক নিয়ে যাব কাজে তত বাধার সৃষ্টি। আর যে জায়গায় আমি যাব সেখানে গাড়ি নিয়ে যাওয়া একেবারে অসম্ভব। আমি খবর নিয়েছি। শোনো, তুমি অত ঘাবড়িও না, আমি পরশুদিনই ফিরছি। মুখ কাচুমাচু করে অরণ্য বললে, ঠিক আছে স্যার। অরণ্যতেশের কথাকে একেবারে অবাস্তব অমূলক ভেবে উড়িয়ে দিয়ে সন্ধ্যের সময় আমার প্রিয় লাল ব্যাগটা তড়িঘড়ি গোছালাম। এটা আমার সব জায়গার সঙ্গী। আর সাথে থাকে আমার শখের জাপানি ক্যামেরাটা। লোকেশন ভালো লাগলে বেশ কিছু ফটোও তুলি। আসলে ফিল্মের আগে তো ফটোগ্রাফির ভূতটাই চেপেছিল, সেটা এখনো ছাড়েনি আর কি। শুনেছি পাকদণ্ডী পাহাড়ের নিচে জঙ্গলের পাশ দিয়ে ইরাবতী নদী। জায়গাটা এক স্বপ্নের মতো হবে মনে হয়। আর সেখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা আবশ্যিক। রাত বাড়লে বেশি দেরি না করে শুয়ে পড়লাম, কাল সকাল সকাল উঠতে হবে। 2 দিন পর যখন আমার জ্ঞান ফিরল, হসপিটাল থেকে আমায় হোটেলে রেস্টের জন্য শিফট করলো ডাক্তারেরা। আমার সারা দেহে ছোট বড় আঘাত, বিশেষত ডান হাতের তালুর ক্ষতটা বেশ জোরালো। আমায় খুব ভোগাচ্ছে ওটা। হোটেলে অরণ্য এসেছে। অরণ্যকে দেখেই বোঝা যায় ও বেশ রেগে আছে। ক্লান্ত দেহে ওর দিকে না তাকিয়ে বললাম, বুঝলে অরণ্য, এবার মনে হয় ছবিটার সময় শেষ করা হলো না। স্যার আপনাকে তো পই করে তখনই বলেছিলাম এরকম একটা ভয়ানক জায়গায় একা আসা ঠিক হবে না। আপনি আমার কথা শুনলেনই না। অরণ্য, আমার কথাটা একবারটি শোনো। এমন ঘটনা যে আমার সাথে ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। অরণ্য উৎসুক হয়ে উঠল এবার। কি ঘটনা বলবেন স্যার? বলবো অরণ্য, সব বলবো। তার আগে তুমি আমায় একটু জল খাওয়াও দেখি, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। প্রায় 2 গ্লাস জল খেয়ে অরণ্যকে সেই ঘটনার বিবরণ দিতে শুরু করলাম। সেদিন বেশ সকাল সকাল উঠেছিলাম। ট্রেন ছিল সকাল ওই 6:30 নাগাদ। পাকদণ্ডী পৌঁছতে গেলে আমায় ময়নাগুড়ি হয়ে বাসে করে আরো 45 মিনিট যেতে হতো। ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। মোটামুটি সময়ে ট্রেনটা এসে গিয়েছিল। ট্রেনে সেরকম ভিড় ছিল না,
তাছাড়া ওই পথে আমাদের এদিক থেকে সেরকম কেউ যায় না। ট্রেনের ভিতর জানলার ধারের জায়গাটা খুব সহজেই পেয়ে গেলাম। সকালের মিঠে রোদ পড়েছে জানলার ধার দিয়ে, আর তার সাথে ফুরফুরে হাওয়া মনটা বেশ চনমনে করে দেয়। প্রায় 7-8 ঘন্টার পথ পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে যাবে। এই ঝালমুড়ি নেবে গো, ঝালমুড়ি, এই ঝালমুড়ি নেবে গো। এই যে দাদা, ঝালমুড়ি কত করে? বাবু 10 টাকা। একটা দাও তো, পেঁয়াজ ছাড়া। ঠিক আছে বাবু। সকালে শুধুমাত্র 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম। ভাবলাম আপাতত ঝালমুড়ি দিয়ে সারি সকালের জলখাবার। হাত ঘড়িতে 10টা। ট্রেন খুব জোর ছুটেছে। ট্রেনের জানলা দিয়ে দেখতে পাই আদিগন্ত ধান ক্ষেত, পিছনে নারকেল, তাল, সুপারির সারি। সবসময় কালো কাচের গাড়ি করে ঘুরতে ঘুরতে এই দৃশ্য দেখা আমাদের শহুরে জীবনে একেবারে দুষ্কর। তবে কিছুক্ষণ পর ট্রেনের দুতালের ঝাঁকুনি আর ফুরফুরে হাওয়ায় ঘুম এসে গেল। না রে বাবা, এ ট্রেন আর গড়াবে বলে মনে হয় না। কি মুশকিল হলো বলো দেখি, এখন কি হবে? তাহলে কি আজ এখানেই বসে থাকতে হবে নাকি সারাদিন? আশপাশে সিটের থেকে গলার আওয়াজ পেয়ে জেগে উঠলাম। দেখলাম ট্রেন থেমে গেছে। না, কোনো স্টেশনে নয়, মাঝ রাস্তায়। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম ধু ধু প্রান্তর। সূর্য তখন মধ্য গগনে। আশপাশের গুনগুনানি শুনে আর ট্রেনের এই আকস্মিক দাঁড়িয়ে পড়া দেখে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, বলছি কি হয়েছে এখানে? উল্টো দিকে সিটের একটি লোক আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বললে, আর বলবেন না মশাই, যা শুরু হয়েছে বলবার নয়, এ ট্রেন আজ গড়াবে না। কি বলছে কি লোকটা? ট্রেন আর যাবে না মানে? মোবাইল স্ক্রিনে দেখলাম ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। লোকটাকে ফের প্রশ্ন করলাম, কি হয়েছে বলুন তো, ট্রেন আর যাবে না কেন? কেন আবার? এখানকার আদিবাসীরা ট্রেন লাইনে বসে হরতাল জুড়েছে। কি না, ওদের কতগুলো ছাগল ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনের তলায় চলে গেছে, ব্যাস। আরে বাবা, ছাগল মরে গেছে স্টেশনে গিয়ে জানা না, তা না ট্রেন লাইনে হল্লা করতে শুরু করে দিয়েছে। এ তো ভারী সমস্যার কথা। আমার কথায় লোকটা 4খানা দাঁত বের করে বলল, তা মশাই যাচ্ছেন কোথায়? ওই ময়নাগুড়ি হয়ে পাকদণ্ডি। লোকটা ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে আমায় বলল, পাকদণ্ডি যাবেন? অথচ এখনো ট্রেনে বসে আছেন, আগে কখনো আসেনি বোধহয়। না মশাই, আগে কখনো পাকদণ্ডি আসা হয়নি। ওই জন্য কিচ্ছু জানেন না। শিগগিরই ট্রেন থেকে নামুন, তারপর দক্ষিণ দিক দিয়ে কিছুটা হেঁটে যান, নদী পাবেন। তারপর মাসিরে বলুন পাকদণ্ডি পৌঁছে দিতে। কোনো ময়নাগুড়ি টয়নাগুড়ি নামতে হবে না, সোজা পাকদণ্ডি চলে যাবেন, ব্যাস। এতটা যখন এসে গেছেন তখনই ওইটুকুনি বেরিয়ে পড়তে কি সমস্যা? ভাবলাম লোকটা তো ঠিকই বলেছে। এতটা যখন এসেই পড়েছি, এখান থেকে শুধু শুধু টাইম ওয়েস্ট করার মানেই হয় না। তারপর আমার ব্যাগ কাঁধে তুলে নিলাম। লোকটাকে ধন্যবাদ জানিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। বাইরে বেরোতেই লোকটা ট্রেন থেকে চিৎকার শুরু করলো, এই দিক দিয়ে যান বাবু, এই দিক দিয়ে সোজা গিয়ে 2 মিনিট হাঁটুন, পেয়ে যাবেন পেয়ে যাবেন। হাঁটতে শুরু করলাম মাঠের রাস্তা ধরে। সারা মাঠ জুড়ে কাশফুল ফুটেছে, বাতাসেও একটা ঠান্ডা আমেজ, তাই হাঁটতে সেরকম কোনো অসুবিধে হলো না। কিছুটা দূর এগোতেই দেখতে পেলাম ট্রেনটা বেমালুম ধীরে সুস্থে বেরিয়ে গেল। আমার তখন কপালে হাত, কি বোকা আমি! লোকটার কথা শুনে মাঝ রাস্তায় নেমে পড়লাম। আদৌ এই ভর দুপুরে নৌকো পাবো কিনা তার ঠিক নেই। নিজের উপর বেশ রাগ হলো। রাগে গজগজ করতে করতে এগিয়ে চললাম। 6-7খানা আস্ত গাছ পেরিয়ে চোখে পড়লো একটা বাঁধানো ঘাট। সামনে একটা নৌকো দেখতে পেলাম। যাক, অন্তত লোকটার এই ইনফরমেশনটা ঠিক। এগিয়ে গিয়ে মাঝি লোকটাকে জিজ্ঞেস করলাম, পাকদণ্ডি যাবে নাকি? প্রথমে লোকটা একটু অবাক হলো। পাকদণ্ডি? যাব, তবে গোটা 100 টাকা লাগবে বাবু। টানা 1 ঘন্টা দাঁড় বইতে হবে যে। হ্যাঁ দেবো দেবো, চলো চলো। হ্যাঁ বাবু, এইটা ধরে আসুন বাবু। নৌকো কিছু দূর এগোতেই মাঝি লোকটা অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, বাবু, এই পথের খোঁজ আপনারে কে দিল? ওই ট্রেনে একজন বলছিলেন। কেন? না মানে বাবু, এমনি জিজ্ঞেস করছিলাম। তবে এই পথে তো সেরম কেউ আসে না, পথটা ভালো নয় কি না?
এবার চারদিকে লক্ষ্য করলাম। হ্যাঁ, সত্যি তাই, নদীর দুপার একদম নির্জন। একটু ভয় লাগলো বটে, নদীপথে কোনো বিপদ আপদ হবে না তো? বলছি, যেতে আর কতক্ষণ লাগবে? এই তো বাবু নৌকা বওয়া শুরু করলাম, চিন্তা নেই, ও আমি আপনাকে ঠিক সময় পৌঁছে দেব। জলে হয়তো অনেকটা পথ পেরিয়েছি ততক্ষণে। আকাশে ঘন কালো মেঘ পড়েছিল অনেক আগে থেকেই, কিন্তু ঠিক সেই সময়ে প্রচণ্ড বজ্রপাত আর টুকটাক বৃষ্টি শুরু হলো। মাঝি লোকটা বেশ ভয় পেয়ে গেল দেখতে পেলাম। এই রে, এখানে সেই বৃষ্টিটাকে শুরু হতে হলো, যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো। আমি লোকটার কথা কিছুই বুঝতে পারছিলাম না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে লাগলো, লোকটাও তাড়াহুড়ো শুরু করলো। কিছুক্ষণ বাদে নৌকোটাকে সাইড করে পাড়ে নিয়ে এসে লোকটা রীতিমতো রেগে গিয়ে বলল, আপনি মশাই নামুন তো, পয়সার জন্য আমায় এই পথে শুধু মুধু আসতে হলো। ভয় কিসে? নৌকো ডুবে যাবার নাকি বন্য জন্তু জানোয়ারে? ভূতের ভয় মশাই, ভূতের। ওর এই কথায় আমিও বেশ রেগে উঠলাম। কি আবল তাবল বকছো? আবল তাবল কিনা বুঝতে পারবেন, যান না যান। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, অত ভয় পাওয়ার বান্দা আমি নই। বলুন না, আরো টাকা চাই। অত নাটক করছেন কেন? কি বললেন? টাকা? আপনি আমায় কি টাকা দেবেন? আপনি এখনই নৌকো ছাড়লে উল্টে আমি আপনারে টাকা দিব। শোনেন, এই হারাধনকে টাকা দিয়ে কেনা যায় না। আমি রেগে মেগে নৌকো ছেড়ে নেমে পড়লাম। যত সব আজব লোকের পাল্লায় পড়ছি আজ। অবশ্যই না ও আমায় টাকা দিল, না আমি ওকে টাকা দিলাম। তারপর সেই জঙ্গলের পথ ধরে বৃষ্টির মধ্যে রাগে হনহন করে ছুটে চললাম। মাঝির কথায় এটা টের পেয়েছিলাম, ওখান থেকে সোজা গেলেই পাকদণ্ডির হোটেলগুলোতে পৌঁছতে পারত। তুমুল বৃষ্টি আর ওরকম বজ্রপাতের সময় আমি ছুটছিলাম খুব জোর। না, কখনো কিছুই হয়নি আমার সাথে। সেই জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে বেরিয়ে এসেছিলাম। ঝাপসা বৃষ্টিতে রাস্তার কিছু দূরে দেখতে পেলাম কিছু হোটেল। বৃষ্টিতে ভিজে জপজপে হয়ে বিকেল বিকেল একটা হোটেলে ঢুকলাম। তারপর ঘরে আমার সব ভেজা জিনিসপত্র, ক্যামেরাগুলোকে ফ্যানের তলায় শুকোতে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে হোটেল রুম থেকে বেরিয়ে এসেছিলাম। সেখানে রিসেপশনের ছেলেটা আমায় চিনতে পারলো। ছেলেটা ভারী মিশুকে। আরে সিরাজ বাবু না? এখানে কি ব্যাপার? ইস, তখন আপনি এলেন, চিনতেই পারিনি। আমি বিতান, আপনার গল্পের অন্ধ ভক্ত। জানেন, আপনার সব কটা ছবি আমি দেখেছি, সেগুলো সব ফাটাফাটি, কিন্তু আপনার উপরে ভীষণ রেগে আছি। একটু তাড়াতাড়ি রিলিজ করতে পারেন না ছবিগুলো? বুঝতেই তো পারো, একটা ভালো গল্প তৈরি করতে গেলে একটু টাইম তো লেগেই যায়, বিশেষত গল্পটা যখন হয় স্বরচিত। তাই যতক্ষণ না গল্প আসছে ততক্ষণ বিন্দাস গেম খেলো। ভালো কথা, বলছি এখান থেকে পাকদণ্ডির জঙ্গলটা কত দূর? এই তো ডান দিক হয়ে কিছুটা এগিয়েই পড়বে। আমি জানি আপনি ওই জঙ্গলে শুটিং করার জন্য বলছেন, তাই না? ভুলেও যাবেন না স্যার, এখান থেকে যারা যারা গেছে আর কেউ ফিরে আসেনি। আশ্চর্য হলাম, বলো কি? কথাটা তাহলে সত্যি? আমি তো ভেবেছিলাম গুজব। না স্যার, একদম সত্যি। এখানকার কাকপক্ষী পর্যন্ত জঙ্গলে যায় না। ছেলেটাকে বলতে সাহস হলো না। আসলে আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, এতক্ষণে বুঝতে পারলাম, কিন্তু কোনো কিছুই তো চোখে পড়লো না। তার মানে এখানে যা রটেছে সমস্তটাই গুজব। থাক, এসব কথা কাউকে বলে লাভ নেই। শেষে আমাকেই যেতে দেবে না হয়তো জায়গাটায়। তখনের মতো কিছু না বলেই ঘরে ঢুকে গিয়েছিলাম। রাতে বৃষ্টিটা ধরে গিয়েছিল। তখন কটা আর হবে? ওই 8টা, সোয়া 8টা। ভেবেছিলাম পরের দিন সকালেই বেরিয়ে পড়ব, তাই যদি লোকেশনটা এখনই দেখতে চাই মন্দ হয় না। রাত্রে চারিদিক অন্ধকার হলেও আমার কাছে টর্চ আর ক্যামেরায় নাইট ভিশন মোড দুটোই আছে। সেক্ষেত্রে আমার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে হোটেলের সদর দরজার কাছে যেতেই রিসেপশনের ছেলেটা চিৎকার করে উঠল, কোথায় যাচ্ছেন স্যার? কোথায় আবার? ওই ওই লোকাল মার্কেটটা দেখতে যাচ্ছি। চান তবে ওই 9টার মধ্যে ফিরে আসবেন, কেমন? আশপাশের অঞ্চল ভালো নয়, এমনিতেই হোটেল থেকে রাতে বেরোনো নিষেধ। আমি ঘাড় নেড়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম।
টর্চের আলোয় রাস্তা চিনতে অসুবিধা হলো না। কিছুক্ষণ বাদে জঙ্গলে ঢুকে পড়লাম। সত্যি সেই দৃশ্যটা অপরূপ ছিল। তখন বুঝতে পেরেছিলাম কেন দেশ বিদেশের পরিচালকেরা এই জায়গাটাই বেছে নেয় তাদের ছবির জন্য। লম্বা লম্বা গাছের মধ্যে দিয়ে ঝকঝকে রাতের আকাশের তারারা চিকমিক করছে, আর চাঁদের আলোয় জঙ্গলটা এক মায়াবী আলোয় ভরে গেছে। ঝোপঝাড়ের কোনায় কোনায় জোনাকিরা খেলা করছে, আর ওদিকে ইরাবতীর কলতান। আহাহা, কি অপূর্ব! না জানি কোন শয়তানেরা এই জায়গার বদনাম ছড়াচ্ছে। আমি আমার জাপানি ক্যামেরাটা একটা পাথরের উপর রেখে ছবি তোলার উপক্রম করছিলাম। যেই না বোতামে ক্লিক করতে যাব, অমনি ওই মুহূর্তেই কেউ যেন ক্যামেরাটাকে ঝড়ের বেগে ছো মেরে নিয়ে গেল। আমি অন্ধকারে চিৎকার করলাম, চোর চোর! এই ধর ধর ধর, চোর চোর! পালালো পালালো, আমার ক্যামেরাটা নিয়ে পালালো। সামনে গাছের ফাঁকে সেই মুহূর্তে একটা ছায়া দেখতে পেলাম। ছুটতে গেলাম। দাঁড়া দাঁড়া বলছি, পালাবি কোথায়? এই 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 ধর 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 বলছি। আশ্চর্য, ছায়াটা উধাও হয়ে গেল। আবার দুটো কাজ পরে ছায়াটা নজরে এলো, ফের সেই একই কাণ্ড। এইভাবে কত দূর এগোলাম মনে নেই। আধারে কেউ যে এইভাবে পালিয়ে যেতে পারে, যা আমার সাথে ঘটছিল তা একেবারেই স্বাভাবিক নয়। আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমি জঙ্গলের এতটাই গভীরে গিয়েছিলাম যেখান থেকে পথ চিনে আসা প্রায় অসম্ভব। আমার গলা শুকিয়ে এসেছিল। আমার মনে আছে একটা বিশাল গাছের সামনে আমি তখন দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ যেন আমায় সজোরে ধাক্কা দিল। আমি ঠিক তখনই জঙ্গলের জমাট বাঁধা প্রবল কাদায় ছিটকে পড়লাম। তারপর যেই জায়গাটার কথা আমার মনে আছে, বুনো ঘাস নারকেল পাতা ঘেরা একটা জায়গা, আর সামনে বাঁশের তাঁবু। আমাকে একটা উঁচু গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার হাতের নিচে কি যেন একটা অলৌকিক সবুজ রঙের গোলাকৃতি বস্তু। সেখান থেকে আলো তাপ দুই মিশ্রিত হচ্ছে, আর সেই তাপে আমার সারা শরীর যেন ঝলসে যাচ্ছে। আরো একটা জিনিস বুঝতে পারলাম, সারা জঙ্গলের মায়াবী আলো চন্দ্র থেকে নয়, এই জায়গা থেকেই বিচ্ছুরিত হচ্ছিল। আমি জানতাম এখন এখানে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আমি শুধু সেই ব্যক্তিকেই দেখতে চাইছিলাম যে আমার ক্যামেরাটা নিয়ে পালিয়েছিল। নিচের দিকে তাকিয়ে চমকে উঠলাম। সার দেওয়া কঙ্কালের শাড়ি, আশ্চর্য! তাদের হাড়ের রং সবুজ, একেবারে সবুজ। তাদের কারো হাত নেই, কারো মুন্ডু নেই। অবাক হওয়ার এখনো বাকি। তারপর হঠাৎ শব্দ পেলাম। কি দাদা, ভালো তো? আসতে কোনো অসুবিধে হয়নি তো? আরে, সেই ট্রেনের আগন্তুক লোকটা! অবাক হলাম, আমার ভয়ও পেলাম। বললাম, আপনি এখানে? উত্তর দেবার আগেই আরেকজনের প্রবেশ। এই নে, রাখ যন্ত্রটা। ওহ, এই বেটা খুব দৌড় করিয়েছে আজ। প্রথমবার পালালো, দ্বিতীয়বার বেটা আবার দৌড় করালো। এক্ষুনি জবাই কর বেটারে। আমি দেখতে পেলাম এ তো সেই মাঝি। তার মানে এগুলো সব প্ল্যান করা ছিল নাকি অন্য কিছু? আমি সরাসরি ওদের জিজ্ঞেস করলাম, কি চাও? কিছু চাই না তো, শুধু তোরে মারতে চাই। যেমন ভাবে সত্রিক সমাদদার, আব্দুল খান, তারাপত মজুমদার, জন ব্রায়ানকে মেরেছি, ঠিক তেমন ভাবেই মারতে চাই। কি লাভ তাতে? কি বলিস? লাভ হবে না? আমাদের শক্তি লাভ হবে। এই যেমন ধর, ছায়া হয়ে সব জায়গায় যেতে পারি, যে কারোর মন রে পড়তে পারি, চাইলে বৃষ্টি আনতে পারি, আবার চাইলে মানুষও মারতে পারি। এই যে সাধনার ব্যাপার। শোন, এ জঙ্গলই আমাদের ডেরা। এখানে এসে কেউ ফিরে যেতে পারেনি।
তুইও পারবি না। নে, এখন বেশি কথা বাড়াস না, মরার জন্য তৈরি হ। বলতে না বলতেই সেই সবুজ আলো আরো প্রখর হয়ে উঠতে শুরু করলো। কি যন্ত্রণা! সারা শরীর যেন জ্বলে পুড়ে যায়। হঠাৎই খুব জোর পুলিশ ভ্যানের আওয়াজ পেলাম। এই রে, পুলিশ এলো থেকে। দেখলাম লোক দুটো মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল, আর সব আলো আধারে ঢেকে গেল। আমি ছিটকে সোজা পড়লাম মাটিতে। তারপর কি হলো স্যার? তারপর আবার কি, পুলিশ আর হোটেলের ছেলেরা মিলে স্যারকে ওই জঙ্গল থেকে নিয়ে এলাম। তবে ওই লোকগুলোকে পাওয়া যায়নি। সিরাজ বাবুর মতি গতি দেখেই আমি সেদিন বুঝেছিলাম ওখানেই যেতে পারে। আসতে দেরি হচ্ছে দেখে এই পুলিশ আর আমরা যাই জঙ্গলে। ওহ স্যার, এই যেন সত্যি এক গল্প। মুভি হলে স্যার একদম হিট। মন্দ বলনি অরণ্য, তবে বিতান না থাকলে সেদিন আর বেঁচে ফিরে আসতে হতো না। সিরাজ বাবুর মতো লোককে বাঁচানো তো আমাদের কর্তব্য স্যার।